আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال النبي صلى الله عليه وسلم الراشي والمرتشي في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحج يكسر الذنوب كما يكسر الماء الدران. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজরানে মজলিস, এমডি বাবুল লিখেছেন, এ সফুদা ভাই কি অবস্থা? এটা কোনো গ্রিটিংস হলো? সালাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, লাভ ইজ পাওয়ার লেখা নাই। এবার নামের আগে আবার এমডি দিছে। এমডি মানে কি তোমরা জানো? এম ফর ম্যাড, ডি ফর ডগ, ম্যাড ডগ। ঠিক বলে নি? আরেকজন আছে এমডি, বেলাল হোসেন, মানে ম্যাড ডগ বেলাল হোসেন, মানে পাগলা কুত্তা, ম্যাড ডগ। এমডি মানে ম্যাড ডগ। ঠিক বলে নি? মাশাল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাথায় টুপি, কিন্তু এই দুইটাই মুরব্বী। এই মুরব্বী, এই যে গোল টুপি আলারা, এই যে দানিয়ারা আমাদের বাড়িতে ভাই আগুন দিছে। আমার 500 কবিতার পাণ্ডুলিপি পড়িয়ে ছাই করে দিয়েছে। দাঁড়াও, এদেরকে পাইছি, ধরছি, একটু সাইজ করে লই। এই আমার লাঠি দাও, লাঠি দাও, লাঠি, আমার লাঠিটা দাও, বড় লাঠিটা দাও। আমার নবীজির রওজা মোবারকের পাশে, সামনে আমি, আমার পিছনে রওজা মোবারক, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে বসে আমি আল্লাহ রসুলের গুণগান করছি, তাই না? মাজেদুল ইসলাম, লাভ ইজ পাওয়ার, গুড মর্নিং, হাউ আর ইউ, কত কিছু লিখেছে দেখছ? এত কিছু লেখার দরকার আছে? শুধু লিখবে লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম। অন্য দেশের ভাষা, অন্য দেশের কথা দরকার নাই। বলবা লাভ ইজ পাওয়ার, এটা তো ইংরেজি, তো এটা তো আমার মাতৃভাষা, আমরা তো ব্রিটিশ বাই বর্ন, তাই না? রবি হোসেন, 71-এর শ্রদ্ধেয় সম্মানিত বঙ্গবন্ধু শেখ মুজিবকে সবাই মোটামুটি জানি। 72-এর পরে শেখ মুজিবকে জানতে আগ্রহী। 71-এর আগের মুজিবকে কি জানো আগে সেটা বলো। রবি হোসেন, তুমি আমাকে অ্যাড করো দেখি, তো টেক্সট দেখার দরকার নেই। আমি তো বলি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদের স্বাধীন হতো না। যে মহামানবের জন্ম না হলে বাংলাদেশ নামক বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হতো না। সেই মহামানব, ক্ষণজন্মা মহাপুরুষ, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, যে সারাটা জীবন যৌবন প্রায় 17 বছর একাধারে না, বারবার জেল খেটেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সপরিবারের জীবন দিয়েছেন। কথা বোঝো নাই? কতজন কত কিছু লেখছে। না, কি অবস্থা? ইমরান হোসেন লিখেছেন, দাদা আপনার শরীর কেমন এখন? নাজমুল হোসেন লিখেছেন, দাদা কি খবর? নিষ্প্রয়োজনীয় কথা, তাই না?
এরা আমাকে দেখতেছে, তোমরা মনে করো আমি আমার পাশে তোমরা বসে আছো, এই যে আমার ড্রয়িং, আমার এইটা দেখো, আমি তো তোমার একটা রুম না, 5টা রুম, ওই পাশে আরো রুম আছে, ওই পাশে আছে, এই পাশে আছে, বারান্দা আছে, খোলা বারান্দা, আকাশ দেখি, এখান থেকে রাতে আমি তারা দেখি, বুঝছ? পূর্ণিমার রাত দেখেছি সেদিন, 2-3 দিন আগে, রাতে রাতে, এবং আমি বারান্দায় বসে বসে উপভোগ করি। কিন্তু ঠান্ডা বেশি তো, তাই আমি ঘর থেকেই দেখি। দেখো না আমি গ্লাস, মার্কারি গ্লাস, ডাবল মার্কারি গ্লাস, এয়ারটাইট, ঠান্ডা বাতাস ঢোকার কোনো উপায় নেই। হিটার আছে, 24 ঘন্টা হিটার চলে। আমি আকাশ দেখি, আমি প্রকৃতিকে ভালোবাসি, ঠিক না? দিদার জিএসডি পাসিং, মানিক গাজী, আরো কতজন আইছে, ওরে বাবারে বাবা। এর আগে লক্ষ লক্ষ মানুষ আসতো আমার কথা শোনার জন্যে, এখনো শোনে, ইনডাইরেক্টলি শোনে, কারণ এটা কি কইরা রাখছে বুঝছো, রাজাকাররা, ক্রিমিনালরা, সমন্বয়ক হয়েছে যারা। এই যে দেখো, এখন যারা সমন্বয়ক, 25-26 বছর বয়স, 34 বছর হয়ে গেছে আমি এই দেশে আসছি। 34 বছর আগে ওদের মা বাবাও তো প্রেমও করে নাই, তাই না? কি বলো? না, সুন্দর করে কথা বলি, কারণ আমি নবীজির এই রজা মোবারকের পাশে বসা, তারপরে আমি নবীজির সুন্নতে রাসূল, এই যে সবুজ টুপি পরেছি, আমার প্রিয় সবুজ টুপি, সবাই বলে এটাতেই নাকি আমাকে মানায় ভালো, ঠিক না? মানিক গাজী, গাজীপুরের কেউ আছে নাকি? এই দিদার জিএসডি, এই শালার পুতো জিএসডি করে, জাসদ করে। জাসদ মানে কি জানো? হ্যাঁ, জারোর সন্তানের দল। বাংলাদেশে কি 2 বছরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে? ফাহিম আদনান, আপনার ব্লক লিস্টে মামুন মানুষ বেশি হয়ে গেছে, এ কারণে ব্লক, তাহলে কি হয়? ব্লক লিস্টে মানুষ বেশি হয়ে গেলে কি হয় বুঝি না, নিয়ম আছে নাকি আমি জানি না। আসলেও বেশি হয়ে গেছে, মানে হাজার তো হয়ে হবেই, কারণ বেয়াদব বাঁচাও বাংলাদেশ, 3 ছাত্র উপদেষ্টা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আর এটা কি হয়েছে না, উপদেষ্টার কি হয়েছে? হ্যাঁ, আরে একটার পর একটা জায়গা পড়তে না পারার আগেই কতজন কত কথা রাখে, কোনটা বলবো? মুক্তামণি, ওয়েলকাম। কোনটা পড়ে দেখতে পারি না তোমাদের, কইছি আমারে অ্যাড কর, মুরুক্কের যাত্রা। মার্ক ইকবাল, ইনভাইট করছি। মার্ক ইকবাল কি অ্যাকসেপ্ট করো আমাকে, দেখি সোর্সটা রাজাকার নাকি, তাইলে অ্যাড করবে না। জামাত শিবির হলে অ্যাড করতে পারো, বিএনপি হলে অ্যাড করবে না, কারণ বিএনপি ক্ষমতায় আসার আগেই লুটপাট করতেছে, যেইভাবে লুটপাট করতেছে। আচ্ছা, ডিক্লাইন হয়ে যায় কেন? আমার সিস্টেমের সমস্যা আছে। আমিও কোথাও গেলে দেখি যে ডিক্লাইন হয়ে যায়, এগুলো কি করে রেখেছে? বেশি ব্লক করাতে নাকি? হ্যাঁ, আরেকবার কাউকে কন্টিনিউ করে, এবার শামসুল হুদা মজুমদার তুমি আউট। আশরাফ টুডু, দেখি, আমাকে অ্যাড করুন, আশরাফ টুডু। আমি চাই সরাসরি তোমরা কথা বলো, আসো। বিএনপি লুটপাট করছে, বিএনপি মানে চাঁদাবাজি, লুটপাট, আওয়ামী লীগের লোকদের দোকানপাট, ঘর বাড়ি সব দখল করে নিয়েছে। এরা ক্ষমতায় আসার আগেই, ইয়েস,
এসে গেছে। জয়নিং, জয়নিং। এখনো জয়েন হয়নি, হবে। ওর নেট মানে সমস্যা, বুঝছো? বাংলাদেশের নেটের সমস্যা আছে। গরিব ছোট্ট সব, বুঝো না? সবাই ধান্দাবাজ, ঘুষ খায়, কারো কাজ সে ঠিক মতো করে না, ঠিক মতো অফিসে যায় না, অফিসে যাইয়া ওই কোটটা চেয়ারের উপরে রাখিয়া তাবলিগ করতে যায়, মসজিদে যেয়ে পড়ে থাকে। তো অন্য বস যারা আছে, হয়তো হিন্দু বস, কইতে পারে না, কইতে তুই মালু, তুই কাফের। মুসলমান যদি বস যদি কয় কি ব্যাপার, অফিসের টাইমে আপনি মসজিদে বসে আছেন, কবে যে তুই নাস্তিক, তুই ইসলাম বিদ্বেষী। এরা ধর্ম বিক্রি করে, বুঝছেন? ভান্ডা ভান্ডা। আর তাবলিগ যারা করে, তাবলিগ করা না যায়। আমি সুন্নি মুসলিম। আমার দাদা, নানা, বাবা, যেটা এবং আমার ওস্তাদরা বলেছে, যারা তাবলিগ করে তারা তারা কাফের, কাফের চেয়ে খারাপ। অথচ বাংলাদেশে দেখো দুই গ্রুপ হয়ে গেছে এখন। তাবলিগে জামাতের সময় মনে হয় এসে গেছে। এই যে গাজীপুরে তুরাগ নদীর তীরে কত মানুষ মারা যায় শীতের মধ্যে, তা এরা করে এটা। হ্যাঁ, এখানে ওই সিজন পাল্টাই দিতে পারো না? যখন বসন্তকাল আসে তখন দিতে পারো। শীতে কত মানুষ মারা যায়, সেখানে থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। এরকম কোন কোন ইয়া? এই তুমি জয়েন করছো? মাসুদ ও মাহফুজ আলম অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যাননি। কি বলতে, কি লিখছে পুরোটা? ও, 3 ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যাননি। ব্যক্তিত্ব ধরে রাখার জন্য কি কি লিখলে ভাই? ব্যক্তিত্ব ধরে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা সকল ক্ষেত্রে তাদের এমন স্ট্রং ও পজিটিভ ব্যক্তিত্বই প্রত্যাশা করি। কোথায় নাম আমন্ত্রিত হয়েছে? ওই মূর্খ, এটা দেখো না তো, কিসের আমন্ত্রণ? ওরা তো রাজাকার। কিসের, তুই রাজাকার নাকি? বঙ্গবন্ধুর ছবি নামাইছে কেন? মাহফুজ আলমের খবর আছে, ওর চেহারা দেখে চোর ডাকাইতের মতো মনে হয়। খুনির রক্ত তার মধ্যে, রাজাকার ছিল তার 14 গোষ্ঠী। তার খোঁজ খবর দিতে বলেছি, তার ঠিকানা। কেউ কি জানো? তার গ্রামের আসল ঠিকানা দিবা আমাকে, বুঝতে পেরেছ? তাহলে তার ডিএনএ টেস্ট করা হবে, তার পূর্বপুরুষ। আমি চিনি, সব গ্রাম চিনি। শুনেছি তার বাড়ি রামগঞ্জ, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ। রামগঞ্জে তো আমার নানার বাড়ি। আমার নানা জমিদার ছিল, বড় মিয়া। 22 বছর চেয়ারম্যান ছিল, পাকিস্তান আমলে প্রেসিডেন্ট বলতো। ভাই, জমিদার ছিল, রামগঞ্জের সবচেয়ে বড় জমিদার, লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় জমিদার খান বাহাদুর নুরুজ্জামান চৌধুরী আমার বড় ভাবির বাবা ছিলেন। তোমরা জানো জমিদারে সাতক্ষীরের সবচেয়ে বড় জমিদার গান্ধী যার সাথে দেখা করতে গিয়েছিল 1946 সালে, জানো তোমরা? সম্ভবত 15ই মার্চ দাঙ্গা লাগানো হয়েছে, যে দাঙ্গা, হিন্দু মুসলিম দাঙ্গা লাগাই দিয়ে কোটি কোটি মানুষ হত্যা করেছিল। লক্ষ লক্ষ মানুষ একদিনই মারা গেছে। 1 কোটির উপর মানুষ মারা গেছে 1946, 47, 48 পর্যন্ত। এখনো তার ধারাবাহিকতায় এখনো প্রতিশোধ চলছে। হিন্দুরা তাদের নিজেদের মাতৃভূমি ছেড়ে চলে গেছে ভারতে। ভারত থেকে কিছু মুসলমান এদেশে আসছে, এক্সচেঞ্জ করছে, বুঝছো? রিফিউজি, জায়গা জমিন এক্সচেঞ্জ করে আইছিল। কিন্তু রিফিউজিদেরকে আবার এখানে আমাদের গ্রামের কাছে ধামরাকার গ্রামে হাড়াইপাড়ার হামিদ পাটোয়ারির ছেলেরা তহসিলদার ছিল, তাদের বন্দুক ছিল। দিনে দুপুরে রিফিউজি বেটির 3টা ছেলেকে গুলি করে হত্যা করে তাদের বাড়ি জবরদখল করেছে। এখনো সেই বাড়িতেই তারা থাকে।
আবুল বাশার স্যারের সাথে তাদের মামলা ছিল। যুদ্ধের সময় আবুল বাশার স্যারকে বিএম করিমুল্লাহ অসৎ মানুষ ছিল, কমরেড ছিল, সম্পর্কে আমার নানা হইতো। সে টাকা খেয়ে হামিদ পাটারিরা তাদের আত্মীয় হইতো বিএম করিমুল্লাহর, এবং হামিদ মজুমদার তাকে টাকা দিয়ে, হামিদ মজুমদার না সরি, হামিদ মজুমদার আরেক লোক আমার আত্মীয় হতেন, উনি হাসান আলী হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। কিন্তু হামিদ পাটোয়ারি হাড়াইর পাড়ার আমার বাড়ির কাছে পাশের গ্রামের সেই হামিদ পাটারির ছেলেরা এই রিফিউজির 3টা ছেলেকে হত্যা করেছে। বাশার স্যারকে হত্যা করাইছে যুদ্ধের সময়, তার নামে মিথ্যা। উনি চেয়ারম্যানও ছিলেন, সুচিবাড়া হাই স্কুলের প্রতিষ্ঠিত হেডমাস্টার ছিলেন। এখন যেই হাই স্কুলের মাঠে ক্রিকেট খেলা চলছে, তোমরা জানো এইসব? আমি জানি। আশরাফ টুডু ঢুকতে পারে নাই রিমুভ করতে। কি আশরাফ টুডু ঢুকে কথা কও না কেন? এই শালার পুত, ঢুকতে পারতেছি না। ধরো খানকির বেলা তোর মায়ের চুদি একসার পড়া কথা কাজ না। তোর বাড়ি কই? এই তুই রাজাকারের শ্রদ্ধা ব্লক করে দিয়েছে। খানকির বেলা ঢুকেছে, ঢুকে মাইক ধরে কথা বলে না। খান কি মাগির শ্রদ্ধা, রাজাকারের শ্রদ্ধা, আমার মেজাজ খারাপ করাস। তোরা তোরা 14 কোটি রাজাকার। আজকে ভাই আমাকে একটা লিঙ্ক দিছে জাপানের টোকিও থেকে একজন বাংলাদেশি, সে জাপানি মেয়ে বিয়ে করে সেখানে থাকে, মাল্টি বিলিয়নিয়ার, অনেক বড় ব্যবসায়ী। আমার সে অনলাইনের পরিচিত, অরিজিনাল বাড়ি তার ফেনী। দুবাইতে না কাতারে কোথায় গেছিল ব্যবসার কাজে, সেখান থেকে ওই বড় বড় কোটি কোটি টাকার মালিক ব্যবসায়ীরা, আমার ভক্ত যারা, ওরা আমার সাথে পরিচয় করাই দিছিল। সে একটা দারুণ সুন্দর লিঙ্ক দিছে। ব্রিটিশরা বাঙালিদেরকে নিয়ে গবেষণা করেছে 200 বছর আগে। সেই গবেষণা, সেটার গবেষণার বাংলা অনুবাদ অডিও আমার কাছে পাঠাইছে, অডিও এবং লিখিত আছে। ওটা তোমাদেরকে দিব, তোমরা এটা খুঁজে বের করো। আমি ফেসবুকে দিয়েছি, আমার ফেসবুকের পোস্টে গিয়ে দেখো টাইম লাইনে। দ্রব্য মূল্য দিন দিন বেড়েই যাচ্ছে। আর বিএনপিরা মানুষের জায়গা দখল করছে, দোকানপাট দখল করেছে। ডেভেলপারদের কাছ থেকে বিএনপির এক বদমাইশ নেত্রী মহিলা 3 দিনের মাথায়, 3 দিনে বলছে তার বাহিনীর লোক পাঠাইছে, ডেভেলপারদেরকে বলেছে যদি তোমরা এত কোটি টাকা না দাও, এত কোটি টাকা না, এরকম করে 3 দিনে 29,000 কোটি টাকা চাঁদা নিছে, নারে মেরে ফেলবে ভয়ে। এখন জিম্মি করে তো, হ্যাঁ। তারপরে ওই যে প্রমোশন চাকরি, তারপরে সমন্বয়ক, কোটি কোটি টাকা দিয়ে সমন্বয়ক হয় না, ইয়ে হয়, কি হয়, এই উপদেষ্টা হয়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তুমি ব্যর্থ হয়েছ, গো ব্যাক টু ইউর প্যাভিলিয়ন। তুমি আমেরিকার কেনা গোলাম, তুমি আমেরিকা ফিরে যাও। বাঙালিরা তোমার পছন্দ করে না, তুমি ব্যর্থ হয়েছ, তুমি চলে যাও মান ইজ্জত নিয়ে, নাহলে তোমাকে ঝাড়ু পিটা করে বের করবে, যেমন শেখ হাসিনাকে বের করেছে। জামাতে ইসলাম ক্ষমতায় এসে গেছে, আমরা জামাতে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। এককভাবে জামাতে ইসলাম এই দেশ চালাবে। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর 90% জামাতি, 5% 10% বিএনপি, অন্যান্য দলের আছে। সচিব টচিব যত আছে, ওই যে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর আক্তার, অ্যাডভোকেট আক্তার সাহেব, তাকে এখন সাহেব বলি ভাই, আচ্ছা প্রসিকিউটর হয়েছে, বুঝলেন নাই? শেখ হাসিনার ফাঁসি হবে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, যেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা কুখ্যাত রাজাকারদের ফাঁসির রায় কার্যকরী করেছেন, রায় করাইছে, আদেশ করাইছে। এখন সেই ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনালেই শেখ হাসিনার ফাঁসি হবে। কি মজা, কি মজা, কি মজা! ও মাই গড! বাঙালিরা কত খারাপ ভাই। কালকে ভিয়েনাতে এক জায়গায় আমি গেছিলাম, একটা মার্কেটে, সিটি সেন্টারে, ওই যে ওষুধ কিনতে। এখানে আমার ডাক্তার, প্রায় যেতে হয় আমাকে সেখানে। তো হঠাৎ করে দেখলাম কয়েকজন বাংলাদেশি বাঙালি, তো ওরা আমার খুব প্রিয়জন। তা আমাকে দেখে কাছে আসলো, ছবি তোলে, ভিডিও করে, এই করে, সেলফি তোলে, কথা জিজ্ঞায়, অনেক কথা, মানে অনেকদিন দেখা নাই। হ্যাঁ, আমাদের এখানে বাংলাদেশ এম্বাসিরও একজন কর্মকর্তা ছিলেন। তো হঠাৎ করে আরেকজন তরুণ যুবক, স্মার্ট, তাকে নায়ক বানানো যাবে এমন স্মার্ট। তো আমি দেখছি বাংলাদেশি চেহারা, আসসালাম আলাইকুম দিছে। তো আমি তো এদের সাথে কথা বলছি, ছবি তুলছি। তো আরেকজন বললো, আমার খুব প্রিয়, আমরা 5 বছর একসাথে একই বাড়িতে ছিলাম ভাই। তারে বুঝলেন, 5 বছর যদি একজনের এক বাসায় থাকি, আমরা সবাই সবার হানির খবর জানি, তাই না? কার চরিত্র কেমন, কে ভালো নাকি সোর সোট্টা বদমাইশ নাকি ক্রিমিনাল, সব বুঝতে পারি, একে অপরকে চিনতে পারি, সুখ দুঃখের কাহিনী। এবং ওদের বাড়িতেই আমি যখন ছিলাম একসাথে, ওরা 3 ভাই ছিল, একটা 3 রুমের বিরাট বাড়ি নিয়ে, মোট 10 জন আমরা থাকতাম। ওই বাড়িতেই আমার বাবার মৃত্যু সংবাদ পেয়েছিলাম 1999 সালে। ইংল্যান্ড থেকে টেলিফোন আসছিল, আমাকে টেলিফোন করে আমার ছোট ভাই, সর্বপ্রথম আমার চাচাতো ভাই দাউদ, ওর ছেলে ডক্টরেট করেছে জানো। আবার ওর শালা এখন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হয়েছে বাংলাদেশে। ওর বউ অনেক বড় কবি, সাহিত্যিক। হ্যাঁ, দাউদ, ও আমাকে টেলিফোন করছে, বলছে ভাইয়া আপনি কি বাড়িতে? কোথায় এখন, কাজে না বাসায়? আমি বলছেন যে বাসায়। কাজে কিছুক্ষণ আগে জ্যাঠাজি ইন্তেকাল করেছেন। আমি বলছি হোয়াট? আমি তো কাজের থেকে এসে 1 ঘন্টা আগে আমার বাবার সাথে কথা বলেছি। তো এসে গোসল খাওয়া দাওয়া করে জাস্ট বিছনায় আমি একটু রিল্যাক্স করছিলাম, আরো লোকজন, আমরা গল্প করি, বুঝছেন। তখন ওই ডক্টরেটের থিসিস লিখতাম, আর সকালবেলায় পত্রিকা বিক্রি করতাম, হকার ছিলাম, হকার। সকাল বিকাল পত্রিকা বিক্রি করতাম। আমার গাড়ি ছিল, ওই গাড়িতে করে করে নিয়ে যেতাম একটা বুড়া বুড়িদের হোস্টেল, যেটাকে বলা হয় ওল্ড হোম, সেখানে বিক্রি করতাম। অনেক টিপস পেতাম। তখন আমি অনেক ধনী ছিলাম জানেন, গাড়ি কিনছি, আরো কত কিছু। তো যেটা বলছিলাম, ওই বাসায় থাকতাম। তো ওখানে ছিল, ওর নাম হলো শান্ত। তো শান্ত, ওর নাম শান্ত। এখন ওর মেয়েও ইউনিভার্সিটিতে পড়ে। বিয়ে করতে যাওয়ার সময় আমার কাছ থেকে দোয়া নিয়ে গেছে। ইয়েস, ওরা 3 ভাই ছিল, বড় ভাই আগেই চলে গেছে, সাতক্ষীরা ওদের বাড়ি। ওর বড় ভাই এখন কোটিপতি, মাল্টি বিলিয়নিয়ার হয়ে গেছে, দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই, তো ওই ইয়াং স্মার্ট ছেলেটা দাঁড়িয়ে আছে, আমি বুঝছি সে সেলফি তুলতে চায়। তা আমি বলি সেলফি তুলে কি করবে? গার্লফ্রেন্ড কে বলবে, হে আমি সেফুদাকে চিনি, এই যে দেখো সেফুদার সাথে ছবি। তা হাসে। তা আরেকজন ছিল এম্বাসির ভদ্রলোক, উনিও ছবি তুলবে আমার সাথে, সেলফি দেবে। আমি কি আপনি তো মাথার চুল নাই, টাকা হয়ে গেছে আপনার তো বয়, আপনি কি আপনি বান্ধবী পাঠাইবেন নাকি? তখন ওই শান্ত, তো শান্তরে উনি ওনার মোবাইল দিয়েছিল, শান্তরে দিয়ে ছবি তুলেছে, আমিও তুললাম গ্রুপ ছবি। এইসব মজা, বুঝছেন ভাই। দেশি বিদেশি, পথে ঘাটে, হাটে মাঠে, কোথাও যাইতে পারি না। আরে ভাই, ব্যক্তিগত জীবন শেষ, ধ্বংস। খ্যাতির বিড়ম্বনা, খ্যাতির বিড়ম্বনা। এখন আমি ভাবছি এমন এক জায়গায় চলে যাব যেখানে কোনো মানব থাকবে না, মানবী থাকবে না। এই হঠাৎ করে মাথা চক্কর মেরেছে, অনেক কথা বলেছি। কিছুক্ষণ আগে আমার ছেলে বলেছে, আব্বু আপনি অনলাইনে এত কথা বলেন, এত বকাবকি করেন, এই জন্যই তো আপনি অসুস্থ হয়ে যান, আপনি অনলাইনে আসবেন না। আমি বলি, না, অনলাইন হলো আমার জীবন। অনলাইনে না আসলে আমি কি করে মানুষের খবর জানবো? আমার দেশে কি হয় না হয় জানতে পারি না। সারা পৃথিবীতে কি ঘটে এগুলো আমি অনলাইন থেকে জানতে পারি।
আমার কথা আমি প্রকাশ করতে পারি। ওই যেটা বলছিলাম ব্রিটিশের যে গবেষণা, সেটাতে দেখা গেছে বাঙালিরা হলো বেঈমানের জাত, মুখারাম, বিট্রেয়ার। আপনারা জানেন সিরাজউদ্দৌলাকে যে হত্যা করেছিল মীর জাফর আলী খান, সে বাঙালি ছিল। তাই বাঙালিদের বিশ্বাস করবে না। এই বিদেশে অস্ট্রিয়াতে যেসব ইয়াং নতুন ছেলে মেয়েরা আসে, ওদেরকে আমি বলি দূরত্ব বজায় রাখবা, যোগাযোগ রাখবা, ভালো মন্দ সব জাতিতেই আছে। তো বাঙালিরা বেশি ধান্দাবাজ, স্বার্থপর। তোমার তার স্বার্থ উদ্ধার হয়ে যাবে, তোমাকে মেরে ফেলবে। কাজেই ডক্টর ইউনূস সাহেব, আমি জানি আপনি অরিজিনালি বাঙালি না, আপনি আরব। সন্দ্বীপ থেকে আপনার বংশধররা সন্দ্বীপ থেকে এই চট্টগ্রামের মেইনল্যান্ডে এসেছিল, পানিতে ভেসে ভেসে। এদেরকে আমরা বলি সন্দুবি, সুন্দুবি, হুন্দুবি কয়, হুন্দুবি। এই যে আমি যে হামিদ পাটোয়ারির কথা বলেছি, বাংলাদেশের সে হুন্দুবি, তারা সন্দ্বীপ থেকে তার পূর্বপুরুষরা আমাদের এই অঞ্চলে এসে বসত বাড়ি করেছে। তারা লুটপাট করে, তারা মানুষ হত্যা করে, তারা ডাকাত ছিল, তাদের অনেক লাঠিয়াল বাহিনী ছিল। সেরকম পাকিস্তান আমলে মেম্বার হয়েছে, গ্রামের মোড়ল হয়েছে, তার ছেলেগুলো লম্বা লম্বা, এরা সব মানে দুর্দর্শ ডাকাত ছিল। হ্যাঁ, দুইটা ছেলে তাদের এই তহসিলদার ছিল, মানে ঘুষ খেত, কোটি কোটি টাকা মেরেছে মানুষকে দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে। সেই রিফিউজির 3টা ছেলেকে গুলি করে হত্যা করেছে ভাই। সে রিফিউজি বেটিয়ে কাঁদতে কাঁদতে প্রতিদিন প্রায় আমার মায়ের কাছে আইসা কান্নাকাটি করতো। আমার মা তাকে বুকে জড়াইয়া নিত, আদর করতো, খানা দিত। কইছে যে আপনি গ্রামে গ্রামে ঘুরার দরকার নেই, আপনি আমার কাছে এসে থাকেন। তো নিজের ঘর ভিটা একটা ছিল ভাঙা ভুঙ্গা, ওখানে থাকতো। আমার মা তাকে জামা কাপড় দিত, শাড়ি দিত, খাওয়া দিত, এবং বসে বসাইয়া গল্প করতো। আমার মাকে মা ডাকতো, আমার মা তাকে খালা বলতো, খালা, বুঝছো? আমার মায়ের থেকে বয়সে একটু কয়েক বছরের বড় হইতো। আমার মাকে মা ডাকতো। আমার মা খুব দয়ালু ছিল, বুঝছো? শিক্ষানুরাগী ছিলেন। ইংল্যান্ডে ছিলেন আমার মা, ইংল্যান্ড থেকে দেশে এসে মারা গেছে, জানো? আমার মায়ের ছবি দেখলেই তো তোমরা বলবা যে আসলে অনেক ভালো ছিল। দেখাবো? একটু দেখাই, দেখো। 1993 সালে, সরি কি বলছি, 1973 সালে আমার মায়ের এই ছবি দেখতে পাচ্ছ তোমরা? এটা এই আলো অন্ধকার মনে হয় না, এই দিক থেকে দেখা যাবে ভালো। ও মাই গড, আলো নয়, এই টেলিভিশনের পাশে এই আমার মা হাসমতুন্নেসা হাসু, সাথে আমার 3জন ছোট ভাই আছে। আলোর ইয়া গ্লাসের ভিতরে তো, এই যে আমার মা হাসমতুন্নেসা হাসু, অনেক হাসি মুখ। এটা হিথ্রো এয়ারপোর্টে আমার বাবা নিজের হাতে তুলেছেন। এই যে আমার একদম ছোট ভাই মানি আমাকে দেখতে আসে, প্রায় আসবে আবার, আমার অপারেশনের আগেও আসছিল। এই যে আমার ছোট ভাই ফয়েজ 1967 সালে ইংল্যান্ডে গেছে, এশিয়ানদের মধ্যে সে ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হয়েছিল। এটা আমার ছোট ভাই খোকন, সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, সেও একজন মুক্তিযোদ্ধা ছিল। আমার ছোট ভাই মানিক তখন পিচ্ছি মুক্তিযোদ্ধা ছিল, বুঝছো? ইয়াস, আমার মাকে দেখেছো তোমরা? তোমাদের মা আছে? হ্যাঁ, যাদের মা আছে মাকে সম্মান করবে। এই আলোটা কিন্তু, আমি তো দেখি আপনি খুব সুন্দর, কিন্তু ছবিতে এত ভালো দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, পরে ছবি তুলে তোমাদেরকে দিব। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন কোনো
শব্দ মারবো না। আমার মাকে দেখেছি। আমার মায়ের আত্মা শান্তিতে থাকুক। সবাই দোয়া করবে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য। এই যে আমার বাবার ছবি সবসময় আমার সামনে থাকে, দেখছ? আমার মায়ের ছবি, বাপের ছবি চোখের সামনে। এই যে আমার বাবার ছবি আমার ল্যাপটপের এখানে আমি রাখি। ইয়েস। বাঘ দেখেছো? সিংহ দেখেছো? আমার বাবা নিজেও সিংহ পুরুষ ছিলেন, সিংহের মতো অনেক লম্বা, 6 ফিটের উপরে লম্বা ছিলেন এবং ম্যান অফ পার্সোনালিটি, অনেক জ্ঞানী লোক ছিলেন। 3 বার হজ করেছেন। হাজী সাহেব বললে আমাদের এলাকায় সবাই চিনে এবং সম্মানিত ব্যক্তি ছিলেন। সমাজকর্ম করেছেন। লেখাপড়ার প্রতি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট এসব অনেক করেছেন। দেশে করেছেন। ইংল্যান্ডে 3টা মসজিদ তৈরির জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। তিনি তো আর একা করেন নাই, অনেক ভালো উদ্যোক্তা ছিলেন। মানুষকে উদ্বুদ্ধ করতে পারতেন ভালো কাজে। আমার বাপ দাদারা যে স্কুল বানাইছে, সেরিয়ারা হাই স্কুল, সেটা এখন কলেজ হয়েছে, ইন্টারমিডিয়েট কলেজ। ওখানে আমি ডিগ্রি কলেজ বানাবো খুব শীঘ্রই। আমি দেশে যাইতে পারলে কাজ হইতো। আমি ওই হাই স্কুলে 6 মাস বিনা পয়সায় হেডমাস্টারের দায়িত্ব পালন করেছিলাম। হ্যাঁ, আমার বাবা আমাকে বলেছিল, নির্দেশ দিয়েছে। আমি বলেছি আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যা বলবেন তাই করবো। মা বাবার কথা শুনবা। মা বাবা কোনো সন্তানের কোনো অমঙ্গল চায় না। আগামী দিন আমার একমাত্র সন্তান স্বপ্নের জন্মদিন। ওর সাথে কথা বলার পরেই আমি লাইভে আসছি, বুঝছো? ও এখন কাজে। তো যাই হোক, সেও ইউরোপে থাকে। আগামী দিন আমার একমাত্র সন্তান, আমার ছেলে স্বপ্নের জন্মদিন। সবাই তার জন্য দোয়া করবে। তার 2টা ছেলে, একটা মেয়ে আছে, তার একটা বউ আছে। আমার কিন্তু 2টা বউ। ঠিক আছে, আমার 2টা বউ আছে। ওকে, বড় বউ, ছোট বউ। আমার ছোট বউ ডাক্তার। আমার ছোট বউকে নিয়ে আসবো, তখন আমার ছোট বউ আমাকে দেখবে, ঠিক আছে না? বুড়ো বয়সে ছোট বউ যদি ডাক্তার হয় তাহলে তো ভালো, কি বলো? প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। এই তোমাদের সাথে আমি মজা করি, আমি তো তোমাদের দাদা, তাই না? আবার আমার বড় বউ কিন্তু রাগ। হুম, ছোট বউকে বেশি ভালোবাসো, আমাকে ভালোবাসো না। আমি কই তুমি তো বুড়ি হইয়া গেছো, বুড়ি বেটিরে ভালোবাসার আর কি আছে? তারপরে তো টাকা পাঠাই, বুঝছো? আমি দেশে যাইতে পারি না। রাজাকাররা আমাকে মেরে ফেলবে। রাজাকাররা হুমকি দেয়, কয় তুই আয়, তোকে মেরে ফেলবো। আমি করে বাবা রে, এই জন্য যাই না, ভয়, বুঝো না? প্রেম ধর্ম। সবাই বলে হাসিনা তো চলে গেছে, হাসিনা তুমি ভাগাইছো। শেখ হাসিনা তোমার বিরুদ্ধে মামলা দিছিল তোমার এইসব আওয়ামী রাজাকাররা। এখন তো মামলা নাই, ওই আইনেই বাতিল হয়ে গেছে। ডিজিটাল আইন কি বানাইছিল না, এইসব আইন নাই। আমাকে বলছে ডক্টর ইউনূস সাহেব নিজেই, দেশে যাওয়ার আগে প্যারিসে থাকতেই তিনি আমাকে খবর পাঠাইছেন, আপনিও আসেন। আমাকে সাংস্কৃতিক উপদেষ্টা বানাইতে চাইছিল। হ্যাঁ, এখন ফারুকি সাহেবকে বানাইছে। তোমরা ফারুকির বিরুদ্ধে আন্দোলন করো না তো। তার খবর নিছি, সে অত্যন্ত ভালো, অনেক ট্যালেন্টেড। সে এখন এই বিপ্লবের উপরে তাকে বলছে নাটক করতে, ভালো ছবি বানাবার জন্য। এই অভ্যুত্থান, এটা তো একটা গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে আমরা চলে যেতে বাধ্য করেছি। এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তোমরা লেখো, কবিতা লেখো, গান লেখো, জারি গান, সারি গান, নাটক বানাও, সিনেমা বানাও। হ্যাঁ, চলবে, অনেক চলবে। একটা বই দেখো, যে সবাই দেখো, ছোট ছোট করে ধরো 30-40 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা উপন্যাস লেখো, ছোট গল্প লেখো, বাস্তব কাহিনী তুলে ধরো। 21-এর বই মেলায় মানুষ কিনবে, তোমরা ধনী হয়ে যাবে, বুঝছো? হুমায়ুন আহমদ দেখছ, বই লিখে লিখে
কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু তার সন্তানদের মানুষ করতে পারে নাই। এই যে তার মেয়ে ডক্টর শিলা কুখ্যাত রাজাকার আসিফ নজরুলকে বিয়ে করেছে। আসিফ নজরুল কুখ্যাত রাজাকার, ক্রিমিনাল, জঘন্য ক্রিমিনাল। যাকে বেশি কথা বলবো না, বেশি সত্য কথা বললে মানুষ রাগ করে, শত্রু বাড়ে, শত্রুর সংখ্যা বেড়ে যায়। আই ডোন্ট কেয়ার। আমি জিন্দা পীর, আমি একটা খুঁজেই শত্রুরা সব নিপাত হয়ে যায়। ইয়াস, বিষাক্ত সাপ ফনা মেলে আমাকে ঠোকর দিতে আসে। আমাকে 1975 সালের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার রুমে, ইয়াস ইট ইজ আফটার 75, ছাত্র লীগের এক নেতা আমার ব্যাচমেট ছিল, এর নাম ছিল মোকাদ্দেস, জাকসুর সহসাধারণ সম্পাদক ছিল। একদিন হঠাৎ করে আইসা পিস্তল ধরছে, আমার গুলি করবে। টোকা দিন পরে দরজা খুলে দিলাম আমি, আমাকে পিস্তল নিয়ে গুলি করবে। তো ওই দিন আমার রুমমেট ছিল নায়ক আমিন। আমিন না থাকলে আমাকে গুলি করে চলে যেত। তখন আমি বললাম, দোস্ত তুমি আমার কেন গুলি করবে, কি অপরাধ? গুলি করেন, টিপ দিতে রয়েছে। তখন আমিন বলছে স্টপ। আমিন আরো বেশি শক্তিশালী ছিল। আমিন নিজেও মুজিববাদী ছিল, মুক্তিযোদ্ধা ছিল। সেখানে কি জন্য তুই তাকে গুলি করবি, কি অপরাধ? সে জাসদ ছাত্রলীগ করে, সে অনেক, সে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ভাই আমি বলে, আমি ছিলাম জাহাঙ্গীরনগরের সাভারে। সাভারে আপনারা জানেন, আমি সামনে বঙ্গবন্ধুকে হত্যা করবো? আমি কি গেছি? বঙ্গবন্ধুর ডাকে আমি নিচে মুক্তিযুদ্ধে গেছি, আমি আরো কেঁদেছি। তো আমিন বলছে কি কাজ? সর্বপ্রথম আমিন আমার রুমে 2 in 1 আমরা খবর শুনছি, আমি শুনতেছিলাম ভোর রাইতে, ওই শিলং থেকে হিন্দি গান শুনতাম। তখন খবর দেখার জন্য খুলছি, খুলে দেখি যে খাইছে রে বাবা, সারা রাত আমাদের হলের পাশ দিয়া সাভার যে ক্যান্টনমেন্ট, তখন রক্ষী বাহিনীর ক্যাম্প ছিল, ট্যাঙ্ক যাওয়া আসা করছে। আমি গেছি, দোস্ত কি ব্যাপার, এত ট্যাঙ্ক যায়? কয় এটা ওদের ওই মহড়া দেয়, বুঝছো, মিলিটারিদের মহড়া দেয়। আমি না, এটা কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। তখন রেডিওতে খবর দিছে, আমি মেজর ডালিম বলছি, কুখ্যাত শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। আমি তখন আমিনকে ঘুম থেকে উঠে এলাম, ও ঘুমিয়েছিল। এই ঘুম নষ্ট করাস কেন, কারণ দেরি করে ঘুমাইছি তো। কিন্তু আমি ঠিকই উঠে যেতাম। তারপরে আমি কে শোন শালা, দেখ বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। তখন হাউ মাউ করে দুইজনকে জড়াই ধরে কান্দা উঠছি। এর মধ্যে আশেপাশের লোকজন, আজগর ছিল পাশে, এ মুজিববাদী নেতা ছিল, ডাকলাম, এই দোস্ত দেখো দেখো বঙ্গবন্ধুকে মেরে ফেলেছে। হয় কি কাজ? সকাল এই মানে 10 মিনিটের ভিতরে আমার রুম ছিল নিচের তলায়, ইউনিভার্সিটি হলে, আলবেরুনি হলে ঢোকার সময়। তখন এটার নাম ছিল 1 নাম্বার হল, পরে আমি এটার নাম রাখছি আলবেরুনি হল, বুঝছো। শহীদ মিনার ছিল, এখনো আছে সুন্দর, সে 103 নাম্বার রুমে আমরা থাকতাম। ভাই, ছাত্র শিক্ষক মানে শত শত মানুষ এসে গেছে আমার রুমের সামনে বাহিরে। তখন ওই বাহিরের দিকে জানালা দিয়া স্পিকার ওই দিকে ঘুরে গেছি কিসের, তখন ওই আবার ব্যাটারি দিয়েও আমি চালাইতাম। ওই শহীদ মিনারের কাছে নিয়ে গেছি, শিক্ষকরা আসছে অনেকেই, সেই শহীদ মিনারের ওখানে নিয়ে ব্যাটারি দিয়ে চালাইয়া দিয়া লাউড স্পিকারে এই খবর সম্প্রচার করা হচ্ছিল, সরাসরি সম্প্রচার। এই হলো বঙ্গবন্ধু হত্যার রিয়াকশন। আর ওরা মুজিববাদীরা কয় আমি নাকি মারছি। মেজর রফিক নামে এক কুত্তর বাচ্চা, সেও শেখ হাসিনাকে বুঝাইছে আমি নাকি বঙ্গবন্ধুকে হত্যা করেছি, সেজন্য আজও আমার বাড়িতে রাস্তা করে দেয়নি। আমার বড় ভাই আজীবন মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযুদ্ধের সংগঠক ছিল, আজীবন আওয়ামী লীগ করেছে। 87 বছর বয়স ভাই, রিটায়ার্ড হেডমাস্টার শামসুল হুদা মজুমদার শামুদা, তাকে রাতের অন্ধকারে আমাদের বাড়ির ওই বাঁধানো ঘাটে ওখানে ঘুষি মুষি মাইরা পানিতে ফেলে দিয়েছে। বুড়া মানুষ, আর সাঁতার কাটতে উঠতে পারে নাই, তার মুখে দাগ, মাথায় দাগ, আঘাতের দাগ। এবং পরের দিন তা প্রায় দুপুর বেলায় 11টার দিকে নাকি তার মরা লাশ ভেসে উঠেছে, দেখেছে আমাদের বাড়ির।
কোনো কে জানি কোনো মহিলা দেখেছে, কে দেখেছে আমি এখনো জিজ্ঞেস করিনি। এই ব্যাপারে আমি কথাই বলতে চাই না। এবং এটা নিয়ে এখন তল্লাশি চলছে। আমি অনেক খবর পেয়েছি, এলাকার মানুষও বলে তাকে হত্যা করা হয়েছে। এটা স্বাভাবিক মৃত্যু নয়। আচ্ছা, যার বাড়িতে ঘরে বিল্ডিং এর ভিতরেই পানির ব্যবস্থা আছে, অজু করার গোসল করার হাই কমোড আছে, সেই লোক পুকুরের ঘাটে অজু করতে যাবে এশার নামাজের সময়? আর উনি কোনো এশার নামাজ, কোনো নামাজই ওই মসজিদে, আমাদের বাড়ির মসজিদে পড়তেন না। তিনি ঘরের ভিতরে নামাজ পড়তেন, জিকির করতেন সারা রাত, এবং জুমার নামাজ পড়তেন আমাদের বাজারের মসজিদ, যেই মসজিদ আমি বানাইছি পাকিস্তান আমলে, সেই মসজিদে এখন 3 তলা মসজিদ হয়েছে। উনি ওখানে নামাজ পড়তেন। কোনো হিসাবেই মিলে না যে তিনি পুকুরের ঘাটে পড়ে মারা গেছেন। এটা মিথ্যা কথা বানাইছে, বাট তাকে রাজাকাররা হত্যা করেছে। আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্পর্কে আমার ভাগিনা ছিল, আমার ছাত্র ছিল, আমাদের এক বাড়ি পরে তার বাড়ি, মোস্তফা কামাল মজুমদার। 5ই আগস্ট রাতের বেলায় তার বাড়িতে যেয়ে তাকে মেরে পানিতে ফেলে দিয়েছে। সেম, ওকে তো জওয়ান ছিল, ওকে মেরে টেরে পানিতে ফেলে তারপরে তার দম গেছে সেটা নিশ্চিত করে তার মৃত লাশের উপর অনেকক্ষণ পর্যন্ত 5-6 জন নাকি চাপ দিয়ে ধরে রাখছে। অনেক পরে যখন শতভাগ নিশ্চিত হয়েছে সে মারা গেছে, তখন তার লাশ ফেলে চলে আসছে। পরের দিন রাতের বেলায় তো আর লাশ খুঁজে পায় নাই, কোথায় পানির নিচে ফেলে দিয়ে রাইতের তার বাসার কাছেই, তার বাড়ির কাছেই, সেই গ্রামের মধ্যেই পানিতে লাশ, মরা লাশ ভেসে উঠতে দেখেছে। ইয়াং ম্যান, 2বার চেয়ারম্যান হয়েছে। এলাকার চেয়ারম্যানদের নামে অনেক বদনাম থাকে, যে ক্ষমতায় থাকে তার নামে। সে কি সবাইকে হ্যাপি করতে পারে বলেন? পারে না। আরে তাকে মেরে ফেলতে হবে কেন ভাই? তার বিরুদ্ধে তোমার, তার দল ক্ষমতা ছেড়ে চলে গেছে, শেখ হাসিনা চলে গেছে, তাদের বিচার করো। তাদের মারতে হবে কেন? বঙ্গবন্ধু তো রাজাকারদেরকেও মারেননি, সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। এখন তোমরা শেখ হাসিনার ফাঁসিতে চড়াইবা, আনন্দ করো, ফুর্তি করো। সেদিন আমার হাঁটু আপা যদি গণভবন থেকে চলে না যেতেন, ভারতে না গেলে তাকে মেরে ফেলতো না? তাদের প্রাণ ছিল, মেরে ফেলতো, চামড়া তুলে নিত, তার গোস্ত চিবিয়ে খেত, তার হাড্ডি ঘোড়া করে ফেলতো, তাকে, তার বোনকে। মানে মুজিবের বংশ নিপাত করে দিত। এটাই তাদের 75 সালেও তাদের প্রাণ ছিল। শুধু শেখ হাসিনা, শেখ রেহানা এই জার্মানিতে ছিল বলে, এই যে আমার পাশের দেশে তার স্বামী সেখানে চাকরি করতো, সেই জন্য বেঁচে গেছে। আমার মনে হয় শেখ হাসিনা, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার বাংলাদেশের ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর পর শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল, কারণ তিনি খুব জিদি, অনেক অভিজ্ঞতা সম্পন্ন, বিদেশে তার অনেক সাপোর্ট আছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন, এটা একটা প্লাস পয়েন্ট। বিএনপির কোনো প্লাস পয়েন্ট নেই। যখন তারা ক্ষমতায় ছিল ভালো কোনো কাজই করেনি, লুটপাট করেছে। তারেক রহমান হাওয়া ভবন বানাইয়া সেখানে একটা লুটপাটের কারখানা করেছিল। খাম্বা তারেক, খাম্বা মামুন, এগুলো আপনারা জানেন। তারা ক্ষমতায় আসে নাই, এখনই তারা লুটপাট, দোকানপাট যত সব লুটপাট করে নিয়েছে। কিছুক্ষণ আগে আমার হাবিবুর রহমান হাবিব, বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি, এরশাদ হটাওয়া আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, হাবিবুর রহমান হাবিবের সাথে আমার কথা হয়েছে। সে এখন বিএনপি করে। আমি বলেছি তোমাদের বিএনপিতে আমি ক্ষমতায় দেখতে চাই না, কারণ ক্ষমতায় আসার আগেই তোমরা লুটপাট যেভাবে শুরু করেছো, অন্যায় জুলুম করছো, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতাদেরকে মেরে মেরে ঝুলাইয়া রাখছো। আজকেও আমি দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, রাজবাড়িতে ছাত্রলীগের প্রাক্তন নেতা, কি সুন্দর নাদুস নুদুর চেহারা, স্মার্ট বয়, তাকে কুপিয়ে হত্যা করেছে। ঘুম থেকে উঠে লাশ দেখেছি। নো, স্টপ ইট, ওকে? তারেক জিয়া, I said you stop killing.
ওর কোনো যোগ্যতা নেই, অশিক্ষিত মূর্খ বর্বর। লন্ডনে বসে বসে কি করিস, কোথায় টাকা পাস, সব খবর আমি জানি। তোর সেই কই মালিকটা পাগলা কোথায় গেছে, দেশে গেছে? সেলুটি পগা লম্বা দাঁড়ি ইউটিউব করতো, ইউরোপের সব জায়গায় যাইয়া যাইয়া শেখ হাসিনা যেখানে যাইতো সেখানে সে জুতা মারতো, পাঁচা ডিম মারতো। হ্যাঁ, আমেরিকাতে পর্যন্ত যাইয়া এসব করছে। এই তোমরা এই সিলুটি ফগা ঠেডা মালিক এখন বাংলাদেশে আছে। বাংলাদেশে কোথায় আছে সেখানে ধৈর্য তার এই দানি কামাইয়া দিবা, বুঝছো? বদমাইশ, আসল ক্রিমিনাল সে। তার জিয়াকে উল্টা পাল্টা সে বুদ্ধি দিছে। এর লোকে আমার কথা হইতে প্রায় আমার সার সার করতে, বুঝছো? লুটপাট করে লুটপাট বাহিনী। বিএনপিকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। বাংলার মানুষ আবার শেখ হাসিনার সরকার চায়। শেখ হাসিনার সরকার বারবার দরকার। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এখন আমার কইব শেখ হাসিনা কত হাজার কোটি টাকা দিছে? নাও, সেফুদাকে চিনতে পারে, তার জন্ম পৃথিবীতে হয় নাই, কোনোদিন হবে না। জয় জনতা, জয় মানবতা।